ইসলামের সন্ত্রাস ও জঙ্গিবাদের জায়গা নেই, ওলামা মাশায়েখ সম্মেলনে বললেন পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীর দুই খতিব। বক্তব্য গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। এবার তিস্তা চুক্তি না হলেও বিষয়টি বারবার উত্থাপনে চাপ সৃষ্টি হবে ভারতের ওপর। মত বিশ্লেষকদের চুক্তির বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার তাগিদ। চট্টগ্রাম বন্দর ব্যবহার সহ প্রস্তাবিত বে টার্মিনালে বিনিয়োগে ভারতকে আহ্বান জানাতে পারে বাংলাদেশ। নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এ সংক্রান্ত প্রস্তাবনা। টর্নেডোর আঘাতে ফেনীর সোনাগাজীতে সহস্রাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড। প্রবল বর্ষণ ও উজানের ফলে তলিয়ে গেছে মৌলভীবাজারের প্রায় 20,000 হেক্টর জমির ধান। এবং দালাল ও মহাজনের দৌরত্ব বন্ধে জেলেদের জন্য চালু হচ্ছে ইলিশ ব্যাংক। সহজ শর্তে ঋণ দেয়া হবে, কমবে জাটকা ধরার প্রবণতা। বাংলা সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি সজল মিত্র রিচার্ড। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীর দুই খতিব। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় ওলামা মাশায়েখ সম্মেলন। এ উপলক্ষে সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে আলেম ওলামারা সম্মেলনস্থলে আসতে শুরু করেন। পরে বেলা 3টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরুর পর পবিত্র কাবা শরীফ ও মসজিদুল নববীর ভাইস প্রেসিডেন্ট শায়খ ডক্টর মোহাম্মদ বিন নাসির আল থুজাইম ও পবিত্র মসজিদুল নববীর ইমাম ও খতিব শায়খ ডক্টর আব্দুল মোহসিন বিন মোহাম্মদ আল কাসিম বক্তব্য রাখেন। এ সময় তারা বর্তমান বিশ্বের সবথেকে বড় সংকট জঙ্গিবাদের কারণ ও এর থেকে উত্তরণের নানা উপায় নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, অন্য ধর্মের মানুষদের হত্যা করা ইসলাম কখনোই সমর্থন করে না, বরং ভিন্ন ধর্মাবলম্বীদের জান মাল রক্ষার দায়িত্ব মুসলমানদের। সম্মেলনে অংশ নেন সারা দেশ থেকে আগত হাজার হাজার ওলামা মাশায়েখ। জঙ্গিবাদ রুখতে বাংলাদেশ ও সৌদি আরব একসঙ্গে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সৌদি থেকে আগত দুই অতিথি। الشيخ الدكتور محمد بن ناصر الخزيم نائب الرئيس العام لشؤون الحرمين الشريفين মাননীয় প্রধানমন্ত্রীর হাতে ইসলামিক ফাউন্ডেশন بريء مما يلحق به من أوصاف ليست فيه। আমাদের ধর্ম সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত। আমাদের ধর্মে ইসলামের মধ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নাই। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে লিপ্ত তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ولقد كرمنا بني آدم وحملناهم في البر واعلموا أن حكومة المملكة বিশ্ব থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে দমনের জন্য আমরা দিনরাত পরিশ্রম চালিয়ে যাচ্ছি আমাদের সৌদি বাদশার নেতৃত্বে। বিশ্বব্যাপী সন্ত্রাসকে দমন করার বিষয়ে যেই সমস্ত দেশ সফল হয়েছে, আমরা আজকে ঘোষণা দিচ্ছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, এই দেশের মধ্যে, এই সমস্ত দেশের মধ্যে বাংলাদেশও একটি রাষ্ট্র যেই দেশ সন্ত্রাস ও জঙ্গিবাদকে দমন করতে সফল হয়েছে। তাদের এই বক্তব্য গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামের সঠিক আদর্শ প্রচারের মাধ্যমে আলেমদেরকে নিজ নিজ এলাকায় জঙ্গিবাদ বিরোধী সচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এছাড়া পবিত্র কোরআন ও মহানবীর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে ইসলামের মর্যাদা রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আপনারা যারা বিভিন্ন মসজিদের ইমামগণ এবং ওলামা একরাম যারা এসেছেন, তাদের কাছে আমার এটাই আবেদন থাকবে যে আপনারা স্ব স্ব এলাকায় আমাদের পবিত্র ইসলাম ধর্মের যে মূল বাণী তা জনগণের কাছে যেমন পৌঁছে দেবেন এবং তাদেরকে সেই শিক্ষাও দেবেন যে অহেতুক জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, এই ধর্মের তারা যেন আর ক্ষতি না করে। আমাদের পবিত্র কোরআন শরীফে আছে এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এ কথা বলে গেছেন যে নিরীহ মানুষকে যদি হত্যা করা হয়, একজন মুসলমানও যদি আরেকজন নিরীহ মুসলমানকে হত্যা করে,
তাহলে সে কখনো জান্নাতে যেতে পারে না, জাহান্নামের আগুনে পুড়তে হয় তাকে। এই কথাটা আমাদের পবিত্র কোরআন শরীফে আছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আজকে আমাদের সবথেকে পবিত্র দুটি মসজিদের খাতিবদের কাছ থেকেও আপনারা এই কথাটা শুনলেন। আমি আশা করি যে আপনারা বাংলাদেশে এই কথাগুলি আরো প্রচার করবেন। আগামীকাল 4 দিনের সফরে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফর নিয়ে উত্তেজনার রেশ এখন দেশ জুড়ে। প্রধানমন্ত্রীর এই সফরে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এবার তিস্তা চুক্তি না হলেও বিষয়টি বারবার উত্থাপনের মাধ্যমে পরোক্ষভাবে চাপ সৃষ্টি হবে ভারতের ওপর। তবে যে চুক্তিগুলো সই হওয়ার কথা রয়েছে তার একটি পূর্ণাঙ্গ রূপরেখা জনসমক্ষে প্রকাশ করা উচিত বলেও মনে করেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। এর আগে 2 দফা পিছিয়ে চূড়ান্ত এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর। এ নিয়ে দিল্লির পাশাপাশি উত্তেজনা ঢাকাতেও। ভারতের সঙ্গে চীনের সম্পর্কের টানাপোড়েন, চীনের কাছ থেকে বাংলাদেশের সাবমেরিন ক্রয়, তিস্তা কিংবা প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি, সব মিলিয়ে কদিন ধরে রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের দোকান আলোচনায় প্রধানমন্ত্রীর ভারত সফর। এরই মধ্যে মঙ্গলবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, এবারের সফরে 33টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সরকার লুকিয়ে কিছু করবে না জানিয়ে দিলেও তিস্তা চুক্তির বিষয়ে মুখ খোলেননি তিনি। এছাড়া স্পষ্ট ব্যাখ্যা ছিল না প্রতিরক্ষা চুক্তি নিয়েও। হলেই বুঝতে পারবেন, সব তো দেখতেই পাবেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছে, প্রতিরক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে কোনো চুক্তির আগে বিষয়টি সাধারণ মানুষের কাছে আরো স্পষ্ট করা দরকার। বিষয়গুলো নিয়ে সংসদে কিংবা এর বাইরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত নেওয়াও জরুরি। ম্যারিটাইম রিসোর্সেস গুলো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইনফ্রাস্ট্রাকচারটা যে আমরা বিল্ড করব সেটা হ্যাঁ আমরা ভারত থেকে সহযোগিতা আমরা নিতেই পারি, সেখানে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটা স্বচ্ছতার এবং আমার জনগণের জানার অধিকার আছে। দেশের শাসক স্বার্থ সমুন্নত রেখেই চুক্তিটা হচ্ছে, কিন্তু সেটি জানার অধিকার মানুষের আছে। গণতান্ত্রিক সরকারে স্বচ্ছতার প্রশ্নটি অনিবার্যভাবে চলে আসে। অন্তত রূপরেখাটা জানিয়ে দিলে ভালো যে আমরা এই বিষয়ে চুক্তি করতে যাচ্ছি। সরকারের পক্ষ থেকে কিছু না বলা হলেও এই সফরে বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তির দৃশ্যমান অগ্রগতি হবে বলে মনে করেন তারা। মানুষ তিস্তা নিয়ে উন্মুখ হয়ে বসে আছে। এই তিস্তা যদি আমি না করতে পারি, অন্য কিছুই মানুষ গ্রহণ করতে রাজি হবে। এটাও বুঝতে হবে, এটা পাবলিক সেন্টিমেন্টের ব্যাপার। এটিকে অবহেলা করা একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে উচিত নয়। যদি চুক্তি নাও হয়, আমার মনে হয় এই ব্যাপারটা ইস্যুটা নিশ্চয়ই উঠবে এবং সেটা মমতা ব্যানার্জির উপরেও একটা চাপ থাকবে। ভারতও জানবে যে এটা আমাদের যে চাওয়া এবং আমরা যে আলোচনাগুলো করছি এই প্রক্রিয়াটা তো চালু থাকলো, সেদিকে সেটাকেই আমি একটা সাফল্য হিসাবে দেখব। সবসময় যে আন্তর্জাতিক সম্পর্কে আপনি সব চট করে পেয়ে যান তা কিন্তু না, চলমান প্রক্রিয়াটাও কিন্তু একটা পাওয়া। 7 এপ্রিল প্রধানমন্ত্রীর নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের পাশাপাশি প্রস্তাবিত বে টার্মিনালের একটি অংশে বিনিয়োগের জন্য ভারতকে আহ্বান জানাতে পারে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বন্দর ও বে টার্মিনালের বিষয়টি আলোচনায় আসতে পারে বলে আশা করছেন বন্দর সংশ্লিষ্টরা। এই সংক্রান্ত বেশ কিছু প্রস্তাবনা বন্দর থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। ব্যবসায়িক সুবিধার্থে এই বন্দরকে ব্যবহার করতে প্রতিবেশী অনেক দেশেই আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু বন্দর ব্যবহারে অনুমতি দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকে বন্দরের জন্য আশার আলো হিসেবে দেখছেন বন্দর সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের কাছাকাছি যেহেতু এই দেশটা এবং ওদের অভিজ্ঞতা অনেক বেশি টার্মিনাল হ্যান্ডলিং এ, সুতরাং চায়নাতে আমার মনে হয় ভারতের ইয়েটা প্রয়োজনটা আমাদের অনেক বেশি। যত বেশি আমদানি আসবে, যত বেশি রপ্তানি হবে, তত বেশি উন্নত হবে এবং আমাদের দেশ থেকে যদি কেউ ট্রানজিট নেয়, সেই ট্রানজিটের অবশ্যই আমরা একটা মাসুল পাবো। এর মধ্যে প্রস্তাবিত বে টার্মিনালকে অন্তত 6টি অংশে ভাগ করে এর একটি অংশে ভারতকে বিনিয়োগের আহ্বান জানানো হতে পারে প্রধানমন্ত্রীর এই সফরে। টেকনো ফিজিবিলিটি স্টাডি করছে,
জার্মানির দুটি প্রতিষ্ঠান। মে মাসে আমরা এটা টেকনো ফিজিবিলিটি রিপোর্ট পাবো। তখন আমরা পরিকল্পনা করব যে এইটিকে কয়টি অংশে বিভক্ত করে কাদেরকে দিয়ে করানো হবে। বন্দর ব্যবহারের ক্ষেত্রে ভারতকে অনুমতি দেওয়া হলে বন্দর আর্থিকভাবে লাভবান হবে। পাশাপাশি আমদানি রপ্তানির বিশাল চাপ সামাল দিতে বন্দরের সক্ষমতা আরো বাড়ানোর তাগিদ দিলেন এই ব্যবসায়ী নেতা। যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব ইকুইপমেন্ট কিনতে হবে, এই নতুন নতুন কন্টেনার টার্মিনাল চালু করতে হবে এবং বন্দরকে প্রস্তুত হতে হবে যে 35,000 না 40,000 কন্টেনার হ্যান্ডলিং করতে হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দর বছরে গড়ে 20 থেকে 23 লাখ কন্টেনার হ্যান্ডলিং করছে, সে সাথে জাহাজ আসছে 1,500-এর বেশি। এক্ষেত্রে ভারতকে অনুমতি দেওয়া হলে তা দ্বিগুণ হবে বলে আশা করছেন বন্দর ব্যবহারকারীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই ভারতের সাথে যে কোনো চুক্তি হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে চট্টগ্রামের মোহরা এলাকায় ইস্পাহান স্কুল মাঠে এক স্মরণ সভায় কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী কারো কাছে মাথা নত করে কোনো চুক্তি করবেন না। ভারত আমাদেরকে দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়, কিন্তু তাই বলে আমি আমার দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে বিকিয়ে দিয়ে ভারতের বন্ধুত্ব কামনা করব, এটা বঙ্গবন্ধুও করেননি, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও এটা করবেন না। যে কোনো চুক্তি হবে আমার জনগণ জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে, বাংলাদেশের স্বার্থ প্রথম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কোনো সরকার প্রধান ভারতের সাথে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে সিরাজগঞ্জে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। ভারতের সঙ্গে দীর্ঘদিন অমীমাংসিত বিষয়গুলো, পানি, সীমান্ত, চট্টগ্রামের এই যে সমস্যাগুলো শেখ হাসিনা একবার প্রধানমন্ত্রী যিনি আলোচনার মাধ্যমে এই সমাধানগুলো শান্তিপূর্ণভাবে সমাধান করেছে। অন্যরা খালি স্লোগান দিয়েছে, ভারত যদি স্লোগান দিয়ে সমস্যা জিয়ে রেখে রাজনীতি করেছে। এবং আমি মনে করি এবারও শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন, বন্ধুদের দেশে যাচ্ছেন, আমরা মনে করি সহজের মধ্য দিয়ে আরো সম্প্রসারণ হবে এই সফরটি। বাংলার সময়ে আরো থাকছে, সম্পত্তি আত্মসাতের দায়ে সিলেটের আলোচিত ব্যবসায়ী রাগিব আলীর 14 বছর এবং ছেলে সহ 4 জনের 16 বছর করে কারাদণ্ড। এবং সাময়িক বরখাস্তের আদেশ উচ্চ আদালতে স্থগিত হওয়ায় কর্মস্থলে যোগ দিয়েছেন সিলেট মেয়র আরিফুল ও হবিগঞ্জের পৌর মেয়র জি.কে. গৌস। টর্নেডো ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর জনপদ। লন্ডভন্ড হয়ে গেছে সহস্রাধিক ঘরবাড়ি, কয়েকশো হেক্টর জমিতে পানি জমে নষ্ট হয়ে গেছে ফসল। অসহায় হয়ে পড়েছেন 30টি গ্রামের বাসিন্দারা। ফেনী থেকে আতিয়ার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাথার ওপর চাল নেই, ভিটেবাড়ি ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। অসহায় হয়ে পড়েছে ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর শত শত পরিবার। বুধবার বিকেলে শুরু হওয়া ভারী বর্ষণ সন্ধ্যার পর রূপ নেয় শিলাবৃষ্টিতে। এরপরেই দমকা বাতাসের সাথে শুরু হয় টর্নেডো। লন্ডভন্ড হয়ে যায় চর চান্দিয়া, মতিগঞ্জ, চর দরবেশ, বগাদানা, মঙ্গলকান্দি এবং চর মজলিশপুর ইউনিয়নের সহস্রাধিক বসতঘর। গাছ উপড়ে যাওয়ায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ। নষ্ট হয়ে গেছে কয়েকশো হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসল। মরিচ, ঢেঁড়স, লাসুই, কুমড়া, যা আমরা আলু করছি, আমরা ফসল কোনো কিছু নাই। কেলে রাখছে তুফানে ঘরালে দিচ্ছে, কিস্তি এলারে কইছে, কিস্তি এলা মানেন না। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষক এবং স্থানীয়দের ত্রাণ সহায়তা দিতে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এবং উপজেলার প্রশাসনের পক্ষ থেকে তালিকা করা হচ্ছে। 200 একরের উপরে ফসলি জমির আবাদ নষ্ট হয়ে গেছে। এরপরে মানুষের প্রায় 400-500 গাছপালা তছনছ করে ফেলছে। এই দারিদ্র ইউনিয়নের দিকে যদি সরকার সহযোগিতা প্রদান করে, আমার মনে হয় এই ইউনিয়নের জনগণ ভালোই উপকৃত হবে। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের তথ্য মতে ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন 30টি গ্রামের 2 লাখেরও বেশি মানুষ। সময় সংবাদ, ফেনী। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর প্রবল বর্ষণে তলিয়ে গেছে মৌলভীবাজারের 6টি উপজেলার প্রায় 20,000 হেক্টর জমির ধান। এতে স্বপ্নের ফসল ঘরে তুলতে না পারায় বিপাকে পড়েছেন কৃষক।
মৌলভীবাজার থেকে শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওর, হাইল হাওর ও হাকালুকি হাওরে পানি বেড়েছে। এতে মৌলভীবাজার সদরের একাংশ, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, জুরি ও শ্রীমঙ্গল উপজেলার প্রায় 20,000 হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। আগরবারও খাইছে, এবারও খাইতে পারেনি, কখনো বিয়ে করা যায় না। ও সাইতে আছে 500 টাকা ঠিকানো আমার তোমার নিচে গিয়া আমার তো ফার্ম হাউস না চলার কারণে ওইটা হয়েছে, কারেন্ট না থাকার কারণে ওটা হয়েছে, আর অতিবৃষ্টির কারণে সবাই পানি নিচে গেছে গিয়ে আমরা একটাও ক্ষেত্র ধান বাড়ির মধ্যে তুলতে পারতাম না, সবাই পানি পচে এনে গিয়া। বিদ্যুতের অভাবে পানি নিষ্কাশন পাম্পগুলো সময় মতো চালানো যাচ্ছে না বলে স্বীকার করলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চিঠি দিচ্ছি, তো সেই চিঠি মোতাবেক আমরা বিদ্যুৎ পাচ্ছিও, তারপরেও মাঝে মাঝে দেখা যাচ্ছে 2-4 ঘন্টা করে বিদ্যুৎ থাকতেছে না। আমাদের এই পাম্পগুলো ছাড়াও আরেকটা নতুন পাম্প হাউস বসানোর জন্য পরিকল্পনা আছে, এবং সেই নতুন পাম্প হাউস বসাইলে হয়তো বা এটা কিছু লাঘব হইতে পারে। আমরা তার ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা প্রণয়ন করতে পারি এবং সরকারের কাছে এটা তাদের কিভাবে পুনর্বাসিত করা যায় সেভাবে আমাদের সুপারিশ থাকবে। চলতি বোরো মৌসুমে মৌলভীবাজারে 53,426 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। এদিকে নেত্রকোনা ও ভৈরবে এখনও পানির নিচে তলিয়ে রয়েছে হাওর অঞ্চলের প্রায় 70,000 হেক্টর ফসলি জমি। নেত্রকোনায় বৃহস্পতিবার নতুন করে আরো 10টি বাঁধ ভেঙে গেছে। এ নিয়ে গত রোববার থেকে জেলার মোহনগঞ্জ, খালিয়াজুরি, মদন ও বারহাট্টা সহ বিভিন্ন উপজেলায় হাওরের 30,000 ও অন্যান্য এলাকার 36,440 হেক্টর জমির বোরো ফসল নষ্ট হয়েছে। বাঁধগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। এদিকে ভৈরবে নতুন করে প্লাবিত না হলেও এখনো 4টি ইউনিয়নের 350 হেক্টর জমির ইরি ও বোরো ধান পানির নিচে তলিয়ে রয়েছে। ফের পানি বাড়ার আশঙ্কায় আধাপাকা ধান কেটে ঘরে তুলেছেন কৃষকরা। তলিয়ে যাওয়া এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কোটি কোটি টাকার ফসল নষ্ট হইতেছে, যে সরকারের কাছে আবেদন আমাদের এটাই যে বেরিবারটা স্থায়ী হয়, যদি হয় শক্ত মজবুত হয় তাহলে হয়তো গিয়ে আমরা একটু চলার মতো রাস্তা আছে। গরিব মানুষ যে আছে 26 বস্তায় যে চাল আনবো, এরা তো ক্ষমতা নাই। 20 কানিকা পানি তলে গেছে গা, অনেক বাচ্চা গেলে কাম করতে লিন আছে 50,000 এখনো পানি বেশি কমে নাই, আর যেগুলি আছে এগুলি নেওয়ার মতো কোনো সুযোগও নাই। আমরা অনেক কৃষকরাই সর্বশান্ত হয়ে গেছে। আমরা তালিকা করছি, মূলত 500-550 কৃষকরা এই তালিকার মধ্যে এসেছে। দেখছেন বাংলা সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। স্মারক জালিয়াতি করে 422 একর দেবোত্তর সম্পত্তি আত্মসাতের মামলায় সিলেটের ব্যবসায়ী রাগিব আলীকে 14 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ছেলে ও মেয়ে সহ 4 জনকে 16 বছর করে কারাদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দুপুরে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান এ আদেশ দেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও উচ্চ আদালতে আপিল করবে আসামি পক্ষ। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। বৃহস্পতিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে ব্যবসায়ী রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রাগিব আলীকে 14 বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। একই সাথে তার ছেলে আব্দুল হাই ও মেয়ে রুজিনা সহ 4 জনের 16 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দোষ প্রমাণ না হওয়ায় মামলার অপর এক আসামি ডাক্তার পঙ্কজ গুপ্তকে বেকসুর খালাস দেন আদালত। রাগিব আলীকে বয়স বিবেচনায় 14 বছর, তার ছেলে আব্দুল হাই, মেয়ে রুজিনা বেগম, মেয়ের জামাই আব্দুল কাদের এবং দেওয়ান মোস্তাক মজিদ 467-468 ধারায় 7 বছর করে 14 বছর কারাদণ্ড এবং 420-471 ধারায় 1 বছরের কারাদণ্ড। এদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আমরা উচ্চ আদালতে আপিল করব, সেখানে আমরা রাগিব আলীর পক্ষে ন্যায় বিচার
পাবো বলে আমরা আশা প্রকাশ করি। মামলা সূত্রে জানা যায় মন্ত্রণালয়ের স্মারক জাল করে ভূমি অফিস থেকে নামজারি ও জাল দলিলের মাধ্যমে দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগানের 422 একর জমি দখল করে শিল্পপতি রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাই। এই ঘটনায় 2005 সালে তৎকালীন ভূমি কমিশনার SM আব্দুল কাদের বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। এর আগে স্মারক জালিয়াতি মামলায় রাগিব আলী ও তার ছেলেকে 14 বছর করে কারাদণ্ড দেন আদালত। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। জনপ্রতিনিধিদের অপসারণে 2009 সালের স্থানীয় সরকার আইনকে কালো আইন উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। 27 মাস সাময়িকভাবে বহিষ্কার থাকার পর আজ দায়িত্ব গ্রহণ করে এ কথা বলেন তিনি। দুপুর 3:30টার দিকে নগর ভবনে যান মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় কাউন্সিলর ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে তার কার্যালয়ে সবার সাথে কুশল বিনিময় করেন তিনি। সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়া হত্যা মামলার চার্জশিটে মেয়র আরিফুল হক চৌধুরীর নাম থাকায় 2014 সালে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে গত 12ই মার্চ বুলবুলের বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে আদেশ দেন উচ্চ আদালত। এরপর গত রোববার দায়িত্ব নিলেও সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের উপর বোমা হামলা মামলা আমলে নিয়ে আরিফকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই আইনে একজনে জাস্ট ফৌজদারি মামলা হলেই তাকে এক কলমের কুচায় তাকে সাসপেনশন করা হচ্ছে। আইন প্রণেতাদেরও এটা মনে হয় দেখা উচিত। এখন সময় এসেছে যে এইভাবে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিকে এইভাবে একটি আইনের ধারা, যে আইনটি হয়েছে এই আইনটি একটি কালো আইন বলে মনে হচ্ছে এবং এটা সরাসরি জনগণের ম্যান্ডেটের এগেইনস্টে। সাময়িক বরখাস্তের আদেশ উচ্চ আদালতে স্থগিত হওয়ায় নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন হবিগঞ্জের পৌর মেয়র GK ঘোষ। দুপুরে তিনি কর্মচারীদের বেতন বিলে সই করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন। এর আগে সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পৌর ভবনে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌর ভবনের কর্মকর্তা কর্মচারীরা। পরে তিনি নেতাকর্মী ও কাউন্সিলরদের উদ্দেশ্যে বক্তব্য দেন। নিজেকে স্থানীয় রাজনীতির শিকার দাবি করেন তিনি। সাবেক অর্থমন্ত্রী শাহ MS কিবরিয়া হত্যা মামলায় প্রায় 2.5 বছর কারাভোগের পর 4 জানুয়ারি জামিনে মুক্ত হয়ে 23 মার্চ দায়িত্ব নেন ঘোষ। পরে আরেকটি মামলায় আদালতে অভিযোগপত্র গ্রহণ করলে আবারও সাময়িক বরখাস্ত করা হয় তাকে। দেশের এক নয়নাভিরাম দ্বীপের নাম চর কুকরিমুকরি। বিশাল সাগরের মাঝে যেন এক সবুজ দ্বীপ। নানা জাতের সারি সারি গাছ আর বন্য প্রাণীর অবাধ বিচরণ। এখনো অনুন্নত এই পর্যটন কেন্দ্র নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষের দিকে। দেখার আমন্ত্রণ রইল। একদিন পর স্বাভাবিক হলো সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের একটি রেল সেতু দেবে যাওয়ায় গতকাল দুপুরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলওয়ে পূর্বাঞ্চল জোনের মহাব্যবস্থাপক আব্দুল হাই জানান, সকালে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে রেলওয়ে প্রকৌশল বিভাগের একটি দল। মেরামত কাজ শেষে 2:30টার দিকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শ্রীমঙ্গলের সাউগাঁও এলাকার মহিষমারা রেল সেতুটি দেবে যায়। এতে বন্ধ হয়ে যায় সিলেটের সাথে রেল যোগাযোগ। নয় ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুরে লাইনচ্যুত হওয়া লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও 3টি বগি উদ্ধার করার পর স্বাভাবিক হয় এ রুটের ট্রেন চলাচল। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গতরাত 3টার দিকে পাথাইলকান্দি এলাকায় লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ 3টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা রাজশাহী, ঢাকা রংপুর ও ঢাকা ঈশ্বরদী সহ উত্তরাঞ্চলের সকল রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই ঘটনার 6.5 ঘন্টা পর ঢাকা থেকে আসা রিলিফ ট্রেন সকালে 9:30টার দিকে উদ্ধার কাজ শুরু করেন।
দীর্ঘ 9 ঘন্টা বন্ধ থাকার পর দুপুর 12টার দিকে শুরু হয় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সকল রুটের রেল যোগাযোগ। বাংলার সময়ে আরো থাকছে। চাঁপাইনবাবগঞ্জে খেলার সময় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এক শিশু আহত, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে স্থানান্তর। মহাজন ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে ইলিশের উপর নির্ভরশীল জেলেদের জন্য নতুন একটি ব্যাংক চালু করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত ইলিশ ব্যাংক থেকে জাল, নৌকা কিনতে এমনকি সারা বছর সংসার চালানোর জন্য সহজ শর্তে ঋণ পাবেন জেলেরা। চলতি বছর ইলিশ ধরা মৌসুম শুরুর আগেই ব্যাংকের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বছরের মার্চ এপ্রিলে নদীতে ডিম ছাড়ে ইলিশ। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণে এই 2 মাস পদ্মা মেঘনার 5টি অভয়াশ্রমে বন্ধ থাকে মাছ ধরা। তবে পেটের দায়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরেন অনেক জেলে। তাদের দাবি, শুধু জীবিকা নয়, জাল ও নৌকা কিনতে মহাজনদের কাছ থেকে নেওয়া ঋণ ও সুদের টাকা পরিশোধের চাপেও আইন ভাঙেন তারা। ইলিশের ওপর নির্ভরশীল এসব জেলের জীবন মান উন্নয়নের লক্ষ্যে এবার প্রতিষ্ঠা করা হচ্ছে ইলিশ ব্যাংক। বিশেষায়িত এই ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ দিতে পারবেন জেলেরা। সুদে টাকা নেই, কিস্তি আছে, আমরা কিন্তু এগুলো নিয়ে অনেক সমস্যা পড়ে যায়। নদীতে গিয়ে 500 টাকার মাছ পাইলে 500 টাকার মাছের থেকে মহাজনে অর্ধেক নিয়ে যায়। ইলিশ ব্যাংক যদি চালু করে তাহলে আমগুলো সুবিধা কার কাছে ধারণা লাগবো না। সরকারের কাছে আমরা এই লোন পাইলে আমাদের ভবিষ্যতে উন্নতি হবে। একটা সময় হারিয়ে যেতে বসেছিল বাঙালি ঐতিহ্যের ধারক ও বাহক এই রূপালী ইলিশ। তবে সরকারি পদক্ষেপ ও জেলেদের সচেতনতায় গত 1.5 দশকে দেশে ইলিশের উৎপাদন প্রায় 1,70,000 টন বেড়েছে। এমন প্রেক্ষাপটে জেলেদের জন্য বিশেষায়িত ব্যাংক চালুর পদক্ষেপ ইলিশের উৎপাদনকে আরো টেকসই করবে বলে মনে করেন গবেষকরা। ইলিশের জীবন জীবিকায় যারা জড়িত তারা দরিদ্র এবং তারা যদি কোনো রকমের ঋণ অথবা কোনো সহযোগিতা পায়, ইলিশ উৎপাদন বৃদ্ধিটাও তখন সাস্টেনেবল, টেকসই হবে। ইলিশ মৎস্যজীবীরা নিবন্ধিত হয়ে যেন এই কর্মসূচির আওতায় আসে। যত দ্রুত সম্ভব ইলিশ ব্যাংকের কার্যক্রম শুরু করা হবে বলে জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। ইলিশে যখন আমরা এত বড় সফলতা লাভ করেছি, প্রকৃত যারা মৎস্যজীবী তাদের অধিকারটাকে সুরক্ষিত করার জন্য ব্যাংক করা দরকার যত দ্রুত সম্ভব। এবার যে মাছের মৌসুম যখন আসবে তার আগে থেকে আমরা চালু করতে পারি কিনা দেখি, চেষ্টা করব। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে 20 থেকে 25 লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইলিশের উপর নির্ভরশীল। দেশের মৎস্য খাতে ইলিশের অবদান প্রায় 11%, আর জিডিপিতে রূপালী ইলিশের অবদান 1%-এর মতো। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে। সকালে সদর উপজেলার বিদিরপুর গনগা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির পাশের পুকুর ঘাটে খেলতে গিয়ে কৌটার মতো একটি বস্তু কুড়িয়ে পায় শিশু আলো। হাতে থাকা কৌটা ফেলে দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণে আহত হয় শিশুটি। দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাকে রাজশাহী মেডিকেলে পাঠায় চিকিৎসকরা। তবে কে বা কারা ককটেলটি ফেলে গেছে সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। ফেলে তখন ভক্কেরা আমাকে দৌড়িয়ে আসে, দাদি আমার মরে গেল এলা কথা লেগেছে। তখন পাম্পে ঝাঁপিয়ে পড়ে গেছে পানি থেকে। তখন আমি ভক্কিরা বুকে করে নিয়ে তখন আমি সবকে ডাকছি যে তোরা বার হারিয়ে, ছেলে মরে গেল তোরা বার হারিয়ে, আমি চিল্লাচ্ছি। বাহ্যিক কোনো জরুরি কোনো ইনজুরি নাই, যেটুকু আছে এটার জন্য আমরা এক্সরে করতে দিয়েছি। যদি স্প্লিন্টার ঢুকে থাকে একটা এক্সরেতেই ধরা পড়বে, আর এমনি আমরা ফ্লুইড দিয়ে রাখছি। নাটোরে ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা মামলায় গ্রেফতার জেএমবি সদস্য জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধীকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রাজীব গান্ধীকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 2016 সালের 5 জুন বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সুনীল গোমেজকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রাজীব গান্ধীকে গ্রেফতার দেখায় পুলিশ। দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানে 3 শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে জঙ্গিদের তৎপরতা বেড়ে যাওয়ায় দেশব্যাপী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন জেলায় সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। এ সময় বিভিন্ন নাশকতা কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে 63 জনকে গ্রেফতার করে তারা। এদিকে একই অভিযানে সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে নাশকতা ও মাদকসহ
বিভিন্ন মামলায় অভিযুক্ত জামায়াত শিবিরের 7 জন সহ 65 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ঝিনাইদহে 63 জন, বাগেরহাটে 43, চুয়াডাঙ্গায় 31, কুড়িগ্রামে 16, লালমনিরহাটে 12 এবং চাঁদপুর থেকে 13 জনকে গ্রেফতার করা হয়েছে। পহেলা বৈশাখকে সামনে রেখে বেড়েছে জামদানির চাহিদা, তাই ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লীর তাঁতিরা। চলছে নানা রং আর নতুন ডিজাইনের শাড়ি তৈরির কাজ। এবারের বৈশাখে গত বছরের তুলনায় বেচাকেনা দ্বিগুণ ছাড়িয়ে যাবে বলে আশা করছেন পাইকারি বিক্রেতারা। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 4 শতাধিক তাঁত কারখানা নিয়ে গড়ে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জামদানি পল্লী। প্রায় 2000 তাঁতির স্পর্শে নানা রঙের বুননে চলছে পহেলা বৈশাখের শাড়ি বানানোর কাজ। বাঙালির বিশেষ এই দিনটিকে সামনে রেখে বেড়েছে জামদানি শাড়ির চাহিদা, তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত শাড়ি বুননে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। দৈনিক সকাল 6টাতে রাতে 8টা 9টা 10টা তৈরি করা লাগে পয়লা বৈশাখের উপলক্ষে। বৈশাখ উপলক্ষে অনেকই কাজের চাপ, তবে কাজের চাপ বাড়লেও সে অনুযায়ী ন্যায্য মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ তাঁতিদের। স্বল্প আয়ে পরিবার নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। একটা সুতা দিয়ে কাজ করে সারা সপ্তাহে বেতন আসে মাত্র 1200 থেকে 1300। 15 দিন আছে, 1 মাসেরও আছে। 1 মাসের শাড়ি যেমন ধরেন 30-35 হাজার টাকা দাম আছে, যেমন এর অর্ধেক আমরা পাই। পাইকারি বিক্রেতারা বলছেন এবছর উৎসবের সাথে তাল মিলিয়ে নানা রং আর ডিজাইনের জামদানি শাড়ি বুনন হচ্ছে। শাড়ির পাশাপাশি তৈরি করা হচ্ছে জামদানি কাপড়ের জামা ও পাঞ্জাবি। নতুন নতুন অর্ডারও আসছে, নতুন ডিজাইনের কাজ হচ্ছে। বিভিন্ন কালার আছে, আমরা মিষ্টি কালারের মধ্যে মেজারটা পাইতেছি, তারপরে সাদার মধ্যে লাল, লালের মধ্যে লাল। ছেলেদের পাঞ্জাবি পিস, বাচ্চাদের জামদানি শাড়ি কাপড়, এই জামদানি পল্লীতে মোটামুটি আমাদের বেশ চাহিদা মোটামুটি নতুন করে শুরু হইতেছে। চাহিদা অনুযায়ী দোকানগুলোতে পর্যাপ্ত জামদানি শাড়ি রয়েছে বলে জানান বিক্রেতা। 200-300 পিস স্টকে মাল আছে এখন বর্তমানে। 3000, 4000, 5000, 30,000 টাকা তোমাকে আমাতে এবারকার স্টকে আছে। জামদানি তো বৈশাখে অনেক চলে, আর পুরা পল্লীতে মোটামুটি প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার অর্ডার আসে। পহেলা বৈশাখ উপলক্ষে রূপগঞ্জের জামদানি পল্লীতে এবার বেচাকেনা 2 কোটি টাকার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বিক্রেতারা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন বাংলা সময়। উপহার হিসেবে চীনের দেয়া 156টি দুর্যোগ ও ভূমিকম্পকালীন উদ্ধার যন্ত্র চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে চাবি হস্তান্তর করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এ সময় জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিসের জন্য উপহার হিসেবে 40টি অত্যাধুনিক জেনারেটর সহ বিভিন্ন যন্ত্রপাতি দিয়েছে চীন। অনুষ্ঠানে মন্ত্রী জানান, দুর্যোগকালীন দ্রুত উদ্ধারের কাজ ও প্রাণহানি কমাতে এসব যন্ত্র সহায়ক হবে। ঝালকাঠিতে সরকারি চাল বিতরণে অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন জেলার মৎস্যজীবীরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, প্রত্যেক জেলের জন্য 40 কেজি চাল বরাদ্দ করা হলেও তাদের তা দেয়া হচ্ছে না। এমনকি বিকল্প কর্মসংস্থান না করে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। ভারতের সঙ্গে তিস্তা চুক্তি সহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুরে মানববন্ধন করেছে বাসদ। সকালে শহরের প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। এতে বাসদের বিভাগীয় ও জেলা কমিটির নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তি সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি দুদেশের মধ্যে নদী ও খালের পানি সমস্যার সমাধানেরও দাবি জানান তারা। নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় আজ পালন হলো মহানায়িকা সুচিত্রা সেনের 86তম জন্মদিন। এই উপলক্ষে সকালে সুচিত্রা সেনের স্মৃতি বিজড়িত হেমসাগর লেনের বাড়িতে কেক কাটেন সংস্কৃতি কর্মীরা। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া প্রেস ক্লাবে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদ। 1931 সালের এই দিনে জন্ম নেওয়া সুচিত্রা সেনের শৈশব ও কৈশোর কেটেছে পাবনার পৌর এলাকার হেমসাগর লেনের বাড়িতে। এরপর 1947 সালে তিনি সপরিবারে কলকাতায় চলে যান। দীর্ঘদিন বেদখল থাকার পর হাইকোর্টের নির্দেশে বাড়িটি সংস্কার করে সুচিত্রা সেন সংগ্রহশালা নির্মাণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন।
তার জন্ম বৃত্তান্ত, তার বাড়িঘর, তার সম্পর্কে ছবি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এবং তাদেরকে অনুপ্রাণিত করবে চলচ্চিত্র জগতে। আমরা চাই যে পরিপূর্ণভাবে এটা একটা বড় সংগ্রহশালা হোক আর একটা সংস্কৃতি কেন্দ্র হয়ে উঠুক। এখন সবার জন্য এটা উন্মুক্ত, সবাই এটা দেখতে পারবে, তো এই জন্য আসলে এখন খুবই ভালো ফিল হচ্ছে। মাদক সেবীরা নিয়মিতই মাদক সেবন করতে পুলিশের টহল দেওয়া হয়েছে বারবার, কিন্তু তারপরে কোনোভাবে এটাকে সরানো যায় না। এই কারণে আমাদের এই উদ্যোগ যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করে একটা কেয়ারটেকার রেখে আমরা একটা ফটো গ্যালারি করে দিলাম যাতে দর্শনার্থীরা আসে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটক আকর্ষণে ব্যর্থ হচ্ছে অপার সৌন্দর্যের দ্বীপ ভোলার চর কুকরিমুকরি। যানবাহনের অভাবে ম্যানগ্রোভ বাগান অথবা সমুদ্র বিচের সৌন্দর্য উপভোগ করতে পারেন না ঘুরতে আসা প্রকৃতিপ্রেমীরা। নেই প্রয়োজনীয় আবাসন ও খাবারের ব্যবস্থাও। বন ও পরিবেশ উপমন্ত্রী জানালেন এটিকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ চলছে। নাসরুদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের এক নয়নাভিরাম দ্বীপের নাম চর কুকরিমুকরি। দূর থেকে মনে হবে বিশাল সাগরের মাঝে সবুজের টিপ। ঘন সবুজ বনের মধ্য দিয়ে বয়ে গেছে সরু খাল। দুই পারে সারি সারি কেওড়া, গোলপাতা সহ নানা গাছ। সাগর তীরে রয়েছে ছোট ছোট বীচ। শীতের পাখি আর বন্যপ্রাণীর অবাধ বিচরণ যে কোনো প্রকৃতি প্রেমীর মন কেড়ে নেয়। এসব সৌন্দর্য দেখতে প্রতি বছর শীতের মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসলেও অভ্যন্তরীণ যোগাযোগ ভালো না হওয়ায় সবকিছু উপভোগ করতে পারেন না। নেই পর্যাপ্ত থাকা খাওয়ার ব্যবস্থা। পর্যটনের এই সম্ভাবনা কাজে লাগাতে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি শহরের ব্যস্ত জীবন থেকে প্রশান্তির জন্য ছুটে আসা পর্যটকদের। যানবাহনের সুব্যবস্থা নেই, এখনো অনেক রাস্তাঘাট হয় নাই, বিদ্যুৎ লাইনের দরকার, এখানে হোটেল দরকার। আধুনিক পর্যটন নগরী হিসেবে বাস্তবায়ন করার জন্য সরকার যেন অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে একটু বেশি গুরুত্ব দেয়। স্থানীয় জনপ্রতিনিধি পর্যটকদের আকৃষ্ট করতে অভ্যন্তরীণ উন্নয়ন ও আধুনিক জলযানের দাবি জানিয়েছেন। বেসরকারি উদ্যোগটা আমাদের এখানে প্রয়োজন এবং অভ্যন্তরীণ কমিউনিকেশন এবং যে নদীপথে আমরা উন্নত মানের যানবাহন পর্যটক যে বাহন করার জন্য হলে আমার মনে হয় যে পর্যটন শিল্পটা আরো এখানে বিকশিত হবে। সম্প্রতি 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত আন্তর্জাতিক মানের এই রেস্ট হাউসের উদ্বোধন করা হয়েছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য এবং বন ও পরিবেশ উপমন্ত্রী জানান কুকরিমুকরিকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কাজ চলছে। কুকরিমুকরি দ্বীপকে আমি একটি ইন্দোনেশিয়ার বালির আদলে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে আমি করতে চাই। আমরা আগামী 1-2 বছরের মধ্যে এই চর কুকরিমুকরির অধিকাংশ সড়ক আমরা পাকা করব এবং প্রায় সকল ব্রিজ কালভার্ট আমরা নির্মাণ করব। নানা সংকটের মধ্যেও এবছর মেঘ সাগর আর সবুজের সাথে মিতালি করতে চর কুকরিমুকরিতে প্রায় 30,000 পর্যটক ভ্রমণে এসেছেন। সময় সংবাদ, ভোলা। বাংলা সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসলামের সন্ত্রাস ও জঙ্গিবাদের জায়গা নেই। ওলামা মাশায়েখ সম্মেলনে বললেন পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীর 2 খতিব। বক্তব্য গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। এবার তিস্তা চুক্তি না হলেও বিষয়টি বারবার উত্থাপনে চাপ সৃষ্টি হবে ভারতের ওপর। মত বিশ্লেষকদের চুক্তির বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার তাগিদ। চট্টগ্রাম বন্দর ব্যবহার সহ প্রস্তাবিত বে টার্মিনালে বিনিয়োগে ভারতকে আহ্বান জানাতে পারে বাংলাদেশ। নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এ সংক্রান্ত প্রস্তাবনা। টর্নেডোর আঘাতে ফেনীর সোনাগাজীতে সহস্রাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড। প্রবল বর্ষণ ও উজানের ঢলে তলিয়ে গেছে মৌলভীবাজারের প্রায় 20,000 হেক্টর জমির ধান। এবং দালাল ও মহাজনের দৌরত্ব বন্ধে জেলেদের জন্য চালু হচ্ছে ইলিশ ব্যাংক। সহজ শর্তে ঋণ দেয়া হবে, কমবে জাটকা ধরার প্রবণতা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।